প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চেম্বার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি বিভিন্ন অরবিটাল সংকরায়ন, সাথে আমরা এটার সাথে বিভিন্ন অরবিটালের শতকরা চরিত্র পড়ব এবং সাথে হাইড্রোজেন বন্ধনটা পড়ব। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টপিক। এই টপিকসগুলো থেকে প্রায় সময় কিন্তু কোয়েশ্চেন এসে থাকে, তো আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকবো। তা আমি একটু আগে থেকে এখানে লিখে রেখেছি, আমি একটু বুঝিয়ে দিই, তা তোমরা এটা বুঝতে পারবা। খেয়াল করো, সেটা হচ্ছে কি সংকরায়ন জিনিসটা কি। সংকরায়ন হচ্ছে কি ভিন্ন আকৃতি ও ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর মিশ্রণের পর সম আকৃতি ও সমশক্তি সম্পন্ন অরবিটালে পরিণত হবার প্রক্রিয়াকে বা পরিণত করার প্রক্রিয়াকে সংকরায়ন বলা হয়। একটা এক্সাম্পল দিয়ে দেখি, আলু ভর্তা বানানো থিওরি মতন। ধরো তোমরা চারজন বন্ধু আজকে আলু ভর্তা পার্টি করবা। ঠিক আছে, এখন আলু ভর্তা পার্টিতে কি লাগবে? আলু। এখন চারজন বন্ধু চারটা দোকান থেকে আলু কিনেছে। এখন চারজন বন্ধু চারটা আলু নিয়ে আসলো আলু ভর্তা পাটির জন্য। প্রথম বন্ধুটা আলুটা হচ্ছে গোলাকার, দ্বিতীয় বন্ধু আলুটা একটু চ্যাপ্টা, তৃতীয় বন্ধু আলুটা একটু লম্বা, আর চতুর্থ বন্ধু আলুটা আর অন্য রকমের আর কি। চারজনের আলু চার রকমের হয়। ঠিক আছে, যখন আলু ভর্তার জন্য আনলো চারটা ভিন্ন আকৃতি এবং ভিন্ন শক্তি সম্পন্ন চারটা আলু নিয়ে আসলো। এখন আলু ভর্তাটা যখন ওরা চামড়া টামড়া ছুলে আলু ভর্তা বানানোর পর গোল্লা গোল্লা করছে, গোল্লা গোল্লা করে চারজনকে চারটা পিস দেওয়া হলো গোল্লা করে। ঠিক আছে, তো এখন ওই চারজনকে চার গোল্লা যখন আলু ভর্তা দেওয়া হলো, তখন কি সেখানে বোঝা যাবে কোনটা কার আলু কোনটা ছিল? সেটাকে বোঝা যাবে না। তখন সম আকৃতি হয়ে যাবে এবং সমশক্তি সম্পন্ন হয়ে যাবে। তো এটার সাথে সংকলনটা তো সেম। ওই ভিন্ন আকৃতি ভিন্ন ভিন্ন আলু এবং তাদের মধ্যে শক্তি সম্পন্নটাও ভিন্ন, শক্তিটা অরবিটাল পরস্পর যখন মিশ্রিত করবো, আলু ভর্তা বানাবা, ওই মিশ্রণের পর আলুগুলা সম আকৃতি এবং সমশক্তি সম্পন্ন, সবগুলা গোল এবং সবগুলোর মধ্যে একই শক্তি থাকবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সংকরায়ন। এটার জন্য এটা একটু বুঝতে হলে আমি টপিকসগুলো যখন বুঝবো তখন এটা একটু ক্লিয়ার হবে। আমরা দেখো, এই সংকরায়ন তিন ধরনের একটু দেখাবো এখানে: sp3 সংকরায়ন, sp2 সংকরায়ন, sp সংকরায়ন। ঠিক আছে, sp3 সংকরায়ন এটি শুধুমাত্র অ্যালকেন জাতকের মধ্যে হয়ে থাকে, যেখানে কার্বন কার্বন কি থাকবে? কার্বন কার্বন একক বন্ধন। যাদের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে, মিথেন, নিথেন, প্রোপেন, বিউটেন, তাদের মধ্যে এই ধরনের সংকরায়নটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে কি C2H6, এটা হচ্ছে মিথেন। তো এখানে আমরা সংকরায়নটা কি করব? কার্বনকে নিয়ে কাজ করতে হবে। কেন? কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কে মাঝখানে থাকবে? কার্বন, আর কার্বনের চারপাশে থাকবে হাইড্রোজেন। যার মোল সংখ্যা কম সেটাকে নিয়ে এখানে ইলেকট্রন বিন্যাস করব। তাহলে এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার্বনের কি মোল সংখ্যা কম, দুইটা। তাই কার্বনের ক্ষেত্রে আমরা পাইলে কার্বনের ইলেকট্রন হচ্ছে 6টি, 1s2 2s2 2p2। তাহলে দেখো কার্বনের ক্ষেত্রে দেখো এখানে sp3 সংকরায়ন এখানে s একটা p তিনটা সংকরিত অবস্থায় থাকবে। সংকরিত চারজন বন্ধু, একটা s, বাকি তিনটা p। ঠিক আছে, চারজন বন্ধুর আলু নিয়ে আলু ভর্তা বানানো হবে। কোনো বন্ধুর আলুটা আমরা রেখে দেব না। চারজন বন্ধু চারটা আলু আনলো না, ওই চারটা আলুকে নিয়ে আমরা আলু ভর্তাটা বানাবো। sp3 ক্ষেত্রে 4 জন বন্ধুর আলুটাকে কাজে লাগবে। sp2 ক্ষেত্রে একজন বন্ধু আলুটাকে আমরা রেখে দেবো ফিউচারের জন্য, বিপদ আপদের। কেন? আলুর যে দাম বাড়তেছে। ঠিক আছে, তো আমরা ফিউচারের জন্য একটা আলু রেখে দেবো, বাকি তিনটা আলু নিয়ে কাজ করব। sp-র ক্ষেত্রে দুইটা বন্ধুর আলু রেখে দেবো, আর দুইটা বন্ধুর আলু নিয়ে আমরা আলু ভর্তা বানাবো। বুঝছো? sp3 ক্ষেত্রে 4টাকে নেব, sp2 ক্ষেত্রে 3টাকে নেব, একটাকে রেখে দেবো, আর sp-র ক্ষেত্রে 2টাকে নেব, 2টাকে রেখে দেবো। একটু বুঝাবো এখন, দেখবা। তো দেখো 1s2 2s2 2p2, 1s2 2s1 2px। এই দেখো 2p কে ভাঙলে আমরা 3টা পাই, 2px 2py 2pz, এই 3টা পাওয়া যায় উপশক্তি স্তর। 2px 2py 2pz, 2px 2py 2pz। এখন প্রথম ক্ষেত্রে আমি এখানে একটু শর্টকাট লিখছি। প্রথম ক্ষেত্রে কি হয় দেখো ঘটনাটা, প্রথমে থাকে 2s2 আর 2pz 0। প্রথম ক্ষেত্রে 2s2 2pz 0 ফার্স্ট অফ অল। তো কিছুক্ষণ পরে এখানে দেখো আমাকে পিতে কয়টা থাকতে হবে? পিতে 3টা থাকতে হবে মাস। কেন? sp3 সংকরায়ন, এটা sp3 সংকরায়নে পিতে 3টা থাকতে হবে। তো এখানে পিতে আছে কয়টা? 2টা। জেটা কিন্তু 0 নাই। তো আমরা কি করবো? কিছুক্ষণ পর ওই s কি করে, তার থেকে একটা s এর এখানে 2টা আছে না, ও কি করে একটা জেড কে দিয়ে দেয়। তো দেখো s এও আছে
পি এক্স পি ওয়াই পি জেড পি এক্স ওয়ান পি ওয়াই ওয়ান পি জেড ওয়ান, এই তিনোটাই আছে। তো এখানে দেখো এস আকৃতি একটু গোলাকার, পি এক্স হচ্ছে একটু এরকম থাকে, আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পড়ছিলাম, পি ওয়াই একটু লম্বাটা থাকে, আর জেড একটু কোনাকুনি থাকে। ঠিক আছে, তাহলে চারটা আকৃতি 4 রকম, কিন্তু সংকলনের পর চারোটা কিন্তু সমাকৃত হয়ে গেছে গোলাকার। এখানে কোনো অসংকরিত নাই, এখানে সংকরিত অবস্থায় এস থাকে একটি, পি থাকে 3টি, এটা মাথায় রাখবা। এস পি থ্রিতে তিনোটা এটা সংকরিত হবে, পিও 3টা সংকরিত হবে। এখানে অসংকরিত অবস্থায় কোনো অরবিটাল থাকে না। অসংকরিত মানে কোনো একটা অরবিটালকে এখানে রেখে দিই নাই, এখানে কোনো অরবিটাল নেই, চারোটাকে আমি কাজে নিলাম সংকরায়নের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে দেখো কার্বন কার্বন কি একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন। ঠিক আছে, আচ্ছা যেটা বলতে চাচ্ছি কার্বন কার্বন একক বন্ধন, দেখো মিথেন C2H6, এইসব চিত্রের মধ্যে সবসময় দুটো ডাম্বেল লাগবে, এগুলোকে বলে ডাম্বেল। কার্বনের মধ্যে 2টা ডাম্বেল, মানে একটা ডাম্বেল, মানে মানে কি পুরো একটা লোবার, 2টা লোব মিলে একটা ডাম্বেল, তারপর একটা ডাম্বেল, সেম এ পাশে আঁকলে এ পাশেও আঁকতে হবে ডাম্বেল, ডাম্বেল ডাম্বেল। ঠিক আছে, এটা করে সবসময় দেখবা, সবসময় এটা ডাম্বেল। তো দেখো এই চিত্রগুলোতে একটু খেয়াল করো, sp2 এবং sp3-তে মার্ক করে দেওয়া আছে, মানে একটু কি ফিল আপ করে দেওয়া আছে ডাম্বেলগুলো। দেখো এটাতে একটা ফিল আপ, এটাতে 2টা ফিল আপ। ঠিক আছে, মানে এটা কি নীল কালার দিয়ে মার্ক করে রাখছে আর কি। এখানে কোনো মার্ক করে দেওয়া হয়নি, কারণ এখানে কোনো অসংকরিত অবস্থায় নেই, এখানে কোনো অসংকরিত অবস্থায় নেই। যদি অসংকরিত থাকতো একটা, তাহলে আমি একটাকে পুরো কি মার্ক করে দিতাম। ওই মার্ক দ্বারা বোঝায় অসংকরিত, যেহেতু এখানে চারোটাই সংকরিত, sp3 এস একটা p3টা এস একটা p3টাকে কাজে নিচ্ছি আলোকবর্তার জন্য, এখানে কোনো অসংকরিত অবস্থা নাই। ঠিক আছে, তাই অসংকরিত নাই বিদায় অ্যালকেনের মধ্যে কোনো কি পায়বন্ধন হয় না, মাথায় রাখবা। এখানে একটা কথা বলছি, মনে রাখতে হবে যতটি অসংকরিত অরবিটাল ততটি পায়বন্ধন। যেহেতু অ্যালকেনের মধ্যে কোনো অসংকরিত নাই, তাহলে অ্যালকেন সবসময় সিগমা বন্ধন গঠন করে, পায়বন্ধন গঠন করে না, কারণ সেখানে কোনো অসংকরিত অবস্থা নাই। এটা বুঝে গেল। এবার আসো sp2-র ক্ষেত্রে, এটি অ্যালকিন জাতক হয়ে থাকে, অ্যালকিন C2H4, মিথিন ইথিন প্রোপিন বিউটিন পেন্টিন এগুলোর ক্ষেত্রে। এখানে তোমরা দেখলে বুঝতে পারতো, এখানে পিতে সর্বোচ্চ থাকে 3টা, মানে পিতে মানে সংকলনের ক্ষেত্রে কি sp sp2 sp3, এরপর sp3d sp3d2 sp3d3 এরকম করে বাড়ে, মানে সংকলনের ক্ষেত্রে পিতে সর্বোচ্চ থাকে 3টা। p2, তাহলে এখানে পি একটা শর্ট, তাহলে একটা শর্ট মানে একটা অসংকরিত। আর সংকরিত কয়টা, এখানে সংকরিত অবস্থায় থাকে একটি এস, আর পি হচ্ছে 2টি। ঠিক আছে, আর অসংকরিত অবস্থায় থাকে একটি পি। তো এখন দেখো 1:2:2p2। এখন যেহেতু এখানে খেয়াল করো, আমরা জানি 2:2p(x1) 2p(y1) 2p(z0), কিন্তু এটার ক্ষেত্রে দেখো এস থেকে একটা এখানে ফিল আপ করতে দিলাম, কেন আমাকে p3টা করতে হবে। এখন এস থেকে এখানে দিতে হবে না, কারণ এখানে পি অলরেডি বলছে কত sp2, মানে পিতে 2টা থাকলে হচ্ছে এই px1 py1, তাই পিতে 2টা হয়ে গেছে, জেডটা এটা কাজে লাগবে না, এটা রেখে দিচ্ছি, এটা আমরা ফিউচারের জন্য কাজে লাগবে। ওই আলু ভর্তার মধ্যে 4 জন বন্ধু কিন্তু আলু আছে, 3জন বন্ধুরা আলুটা দিয়ে আলু ভর্তা বানানো গেল, লাস্টেরটা ওটা রেখে দিচ্ছি পরবর্তীতে কাজে লাগাবার জন্য আর কি। তো এই দেখো 3টাকে সংকরিত, এই 3টা একই আকৃতি হয়ে গেছে, একটা যেমন আছে তেমন। তো এখানে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে অসংকরিত অবস্থা কয়টা, অসংকরিত এই একটা না, পিজেডটাকে আমরা কাজে নিয়ে অসংকরিত না, তাই এখানে এই একটাকে মার্ক করছি আমরা, দেখো একটা। এ পাশে মার্ক করতে হলে এ পাশেও করতে হবে, এটা একটু মাথায় রাখবা। এ পাশে মার্ক করতে হলে এ পাশেও তোমাকে মার্কটা করতে হবে। ক্লিয়ার? তারপর আসো এখানে অসংকরিত অবস্থায় আছে একটা, তাই এখানে এটা অসংকরিত যতটা, তাহলে এটার জন্য এই অসংকরিতের জন্য একটা পাই বন্ধন হয়, এখানে এই অসংকরিতটার জন্যই পাই বন্ধনটা সৃষ্টি হয়। আর মাঝখানে দেখো দ্বিবন্ধনের মধ্যে প্রথমটা পাই, নিচেরটা সিগমা না, এই জন্য উপরেরটা পাই নিচেরটা সিগমা। ব্যাপারটা বুঝে গেছে? মানে এখানে অসংকরিত একটা, তাই পাই বন্ধন হচ্ছে একটা, তাহলে এখানে লিখে রাখতে পারো, এখানে পাই হলো একটি, এখানে পাই হলো কয়টি, একটি। ব্যাপারটা ক্লিয়ার? এটি অ্যালকাইন, এরপর আসলে আমরা sp সংকরণ, এটি অ্যালকাইন জাতক হয়ে থাকে। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে C2H2, এখানে দেখো sp মানে একটা s একটা p, সংকরিত অবস্থায় আছে একটি s একটি p, তাহলে অসংকরিত কয়টা থাকবে, p 2টা অসংকরিত অবস্থায় থাকে,
অর্থাৎ এখানে পাই বন্ধন সংখ্যা হবে 2টি। মানে খেয়াল করে দেখো 1:2:2p x2, এখন 2p তে 2টা, এখন আমরা জানি কি x একটার মধ্যে সর্বোচ্চ 2টা থাকতে পারে, 2 2 2 6টা। তো 2:2p x2, স্যার আপনি এখানে একটা দেন না কেন? কেন আমাকে p 2টা রেখে দিতে হবে, তাই এই 2টা একসাথে এখানে প্রবেশ করে দিলাম। তো দেখো এখানে 2টা সংকরিত 2টা অসংকরিত অবস্থা রয়ে গেছে, কেন 2টা অসংকরিত থাকে তাই py pz 2টাকে যেমন আছে সেমন রেখে দিছে, আর 2টা সংকরিত। তাই দেখো কার্বন কার্বন ত্রিবন্ধনের মধ্যে, তাই দেখো এখানে যেহেতু 2টা অসংকরিত তাহলে একটার জন্য একটাকে মার্ক করছি, এখন যেহেতু 2টা অসংকরিত তাই 2টাকে মার্ক করে দিতে হবে, আর এ পাশে মার্ক করলে এ পাশেও মার্ক করতে হয়। তাহলে এখানে আমরা জানি একটার জন্য একটা পাই, তাহলে এখানে কয়টা অসংকরিত? একটা অসংকরিতের জন্য একটা পাই, তাহলে এখানে 2টা অসংকরিত না, তাহলে এখানে পাই বন্ধন হচ্ছে 2টা। তাই ত্রিবন্ধনের ক্ষেত্রে কি হয়, উপরেরটাও পাই, নিচেরটাও পাই, মাঝখানে একটা সিগমা, এটা একটার জন্য একটা পাই, এখানে 2টা যেহেতু অসংকরিত তাহলে 2টা পাই। ব্যাপারটা বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার হবার কথা। এটা হচ্ছে এই সংকলনগুলো নিয়ে আলোচনা, ঠিক আছে? এরপর আসো একটু মুছি, তোমরা এটা পজ করে একটু নোট করে নিও। একটা কোশ্চেন আসতে পারে, কোশ্চেনটা হচ্ছে কি এটা, যে CH3 CH ডবল বন্ধন CH2 C ট্রিপল বন্ধন CH, এখানে এখানে চিত্রটা আঁকতে বলে, মানে এই যৌগটার চিত্রটা আঁকো, আর এখানে কোন কোন কোথায় কি কি বন্ধন আছে সেটা দেখাতে বলে। এ কার্বন হিসাব করবা, এ কার্বন হিসাব করবা, এ কার্বন হিসাব করবা, এ কার্বন হিসাব করবা। এ কার্বনের মধ্যে মাঝখানে সিঙ্গেল বন্ড আছে, তাহলে এটা কি ধরনের? এটা হচ্ছে sp3। এ কার্বনের মধ্যে মাঝখানে কি আছে? দ্বিবন্ধন, তো দ্বিবন্ধন থাকলে কি হয়? sp2। এ কার্বনের মাঝখানে কি আছে? একক বন্ধন, তাহলে এটা sp3। এ কার্বনের মাঝখানে কি আছে? ত্রিবন্ধন, তাহলে এটা হবে sp। আমি চিত্রটি একটু আঁকি। দেখো এগুলো তো হাইড্রোজেন, CH3 পুরোটাকে আমি গাঠনিক সংখ্যাটা ভেঙে ভেঙে আঁকলাম, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল করো, প্রথমে আমি আঁকি এই হাইড্রোজেনের জন্য এখানে একটু গোল করে দিই। প্রতিটা কার্বনের মধ্যে দেখো আমি কি করলাম, এই ডাবল ডাবল বন্ধন দিলাম, তবে এটার মধ্যে দিই। খেয়াল করো এই কার্বনের মধ্যে 3টা হাইড্রোজেন আছে, ঠিক আছে? 3টা হাইড্রোজেন, এই তিনোটাই দেখো কার্বন কার্বন যেহেতু একক বন্ধন, এই কার্বনের মধ্যে যেহেতু 3টা হাইড্রোজেন, তাই 3টাই সংকরিত, এটাকে আর মার্ক করতে হবে না। এখানে কয়টা কার্বন আছে? এই দুইটার মধ্যে একটা একটা কার্বন আছে, তার যে 5টা কার্বন আছে সেটা মার্ক করবো না, যেটাতে কিছু নাই, যেটা খালি, এই দেখো এই অংশটা খালি, দেখো খালি, সেটাকে আমি মার্ক করে দেবো। সেম এই অংশটা, এই ডাম্বেলটাকে আমি মার্ক করবো না, এটাকে মার্ক করব। ব্যাপারটা বুঝছো? এটা হচ্ছে দেখো sp2, কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে কি sp2, একটা sp2 কিছুক্ষণ আগে বললাম একটা অসংকরিত অবস্থায় থাকে, দেখছো কার্বন কার্বনের মধ্যে একটা অসংকরিত থাকে, আর যে পাশে হাইড্রোজেনটা আছে সেটাকে আমি মার্ক করতেছি না। আবার আসো কার্বন কার্বন এখানে ত্রিবন্ধন, ঠিক আছে? এই ত্রিবন্ধনের মধ্যে দেখো এখানে যেহেতু ত্রিবন্ধনের ক্ষেত্রে আমি কি বলছিলাম, ওই কার্বন কার্বন ত্রিবন্ধনের মধ্যে দেখো দুই পাশে দুইটা কার্বনের মধ্যে যখন তুলনা করতেছে তখন দুইটাকে আমাকে কি অসংকরিত অবস্থা বা মার্ক করে দেখাতে হবে, ঠিক আছে? আর এটাকে মার্ক করতে হবে না, কেন এটার সাথে হাইড্রোজেন যুক্ত আছে।
মাথায় রাখবা, যেখানে যেখানে খালি অংশ থাকবে, যেখানে যেখানে খালি, দেখো এই কার্বনের সাথে কিছু হাইড্রোজেন আছে, খালি না দুটাই, কোনো তাহলে এই দুটাকে আমি মার্ক করলাম। এই কার্বনের সাথে এই দেখো এই পাশে না হাইড্রোজেন, এই কার্বনের উপরে দুটো ডাম্বেল, এখানেও পুরো কোনো হাইড্রোজেন ছিল না, এই দুটা কিন্তু মার্ক করলাম। সাথে এটা মার্ক করবো না, কেন এখানে হাইড্রোজেন যুক্ত আছে। এই কার্বনের সাথে দেখো এই অংশটাকে মার্ক করি না, কেন এখানে হাইড্রোজেন আছে, এই অংশটা যেহেতু কিছু নাই সেখানে আমি মার্ক করলাম। এখানেও যেহেতু কিছু নাই আমি মার্ক করলাম, এখানে যেহেতু হাইড্রোজেন আছে এটাতে মার্ক করবো না, এখানে তিনোটাতে হাইড্রোজেন আছে, তো এখানে পুরোটা খালি থাকবে। ব্যাপারটা বুঝে গেছে? তো এটা হচ্ছে কি তোমার ওই সংকরায়নের চিত্রটা, আশা করি বুঝতে পারছে। এটা sp2 সেজন্য একটা একটা করে, এটা sp সেজন্য দুইটা দুইটা, এটা sp3 তাই এখানে কোনো মার্ক নাই, একটু নোট করে নিও। এবার আসো শতকরা চরিত্র নির্ণয় অরবিটালের। প্রশ্নটা কিভাবে আসে যে sp3 এর মধ্যে s এর শতকরা চরিত্র কত, sp3 এর মধ্যে s এর শতকরা চরিত্র কত %, ঠিক আছে। sp3 s যোগ p যোগ p যোগ p, অর্থাৎ এখানে মোট কয়টা সংখ্যা, 4টি না, একটা s 3টা p, 4টির মধ্যে s আছে কয়টি, একটি, তাহলে একটির মধ্যে s আছে 1/4, আর শতকরা হিসাব করতে বলছে না, তাহলে 100 এর মধ্যে s আছে 100/4, তা 25% আর কি। ব্যাপারটা বুঝছো? তোমরা একটা ট্রাই করিও, sp3d2 এর মধ্যে p এর শতকরা চরিত্র কত %, সেম sp3d2 s যোগ p যোগ p যোগ p যোগ d যোগ d, টোটাল কয়টা, 1 2 3 4 5 6 7, না 1 2 3 4 5 6, 6টা, 6টার মধ্যে p আছে 3টা, একটির মধ্যে, আর 100টার মধ্যে এভাবে বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন দেখবো হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন হচ্ছে কি, হাইড্রোজেনের সাথে কোনো একটা মৌলের বা যৌগের যে বন্ধনটা গঠিত হয় সেটাকে হাইড্রোজেন বন্ধন বলা হয়। হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার সত্ত্বে হচ্ছে কি, সেখানে অবশ্যই হাইড্রোজেন বন্ধনটা থাকতে হবে এবং সেখানে পোলারিটি বিদ্যমান থাকতে হবে। আচ্ছা, পোলারিটি জিনিসটা কি? পোলারিটি বিদ্যমান থাকতে হলে হাইড্রোজেনের সাথে এমন মৌল থাকতে হবে যাদের তড়িৎ ঋণাত্মকতার মান খুব বেশি। এরকম কিছু তড়িৎ ঋণাত্মকতা মানে অধিক তড়িৎ ঋণাত্মকতা মৌল হচ্ছে কি, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। ফ্লোরিনের কত 4.0 তড়িৎ ঋণাত্মকতা মান, অক্সিজেন 3.5, নাইট্রোজেন 3.0। তো এরকম অধিক তড়িৎ ঋণাত্মকতা মৌল যদি কোনো একটা যৌগের সাথে যুক্ত থাকে বা কোনো একটা অধিক তড়িৎ ঋণাত্মকতা মৌল যৌগ থাকে, যেমন NH3, HF, ঠিক আছে, তো এগুলোর সাথে কিন্তু হাইড্রোজেন খুব সহজে বন্ধন গঠন করতে পারে এবং খুব শক্তিশালী একটা বন্ধন তৈরি করতে পারে। তাহলে এরকম অধিক তড়িৎ ঋণাত্মকতা মৌলগুলো হলো ফর্ন, এবার মনে রাখবো ফর্ন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। এছাড়া যেমন দেখো H2O অণুতে, পানির অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য বেশি, ঠিক আছে, প্রায় হচ্ছে তোমার 2.1 এবং কত 3.5, 1.4, 3.5 বিয়োগ 2.1, তার কত 1.4। তো 1.4 হলে আমরা সেটা জানি পোলার যৌগ, পোলার যৌগ অবশ্যই দ্রবীভূত হয় পানিতে। তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা মান বেশি হওয়ায় এটি ডেল্টা নেগেটিভ, ডেল্টা মাইনাস অংশ সৃষ্টি হয়, আর হাইড্রোজেনের কম হওয়ায় সেটি ডেল্টা পজিটিভ অংশ সৃষ্টি হয়। এভাবে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বন্ধন গঠিত হয়। এই দেখো একটা পানির অণু আর একটা পানির অণুর এই হাইড্রোজেন এবং এই অক্সিজেনের যে এখানে ডট ডট দিয়ে যে আমি যে বন্ধনটা দেখালাম, এটাকে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, বা এটা হচ্ছে কি, এটাই হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই বন্ধনটা না, এই হাইড্রোজেনের সাথে এই আরেকটা পানির অণুর, এই পানির অণুর হাইড্রোজেনের সাথে এই একটা পানির অণুর অক্সিজেনের যে মধ্যবর্তী যে দূরত্ব বা যাদের মধ্যে যে বন্ধন, সেটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ব্যাপারটা বুঝছো? এই একটা পানির অণুর সাথে এই পজিটিভ অংশের সাথে আরেকটা পানির অণু নেগেটিভ অংশের মানে অক্সিজেন অংশের যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন প্রকারভেদ, এটি দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে
আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আরেকটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আন্তঃআণবিক আর অন্তঃআণবিক বলতে আমি একটা সুন্দর উদাহরণ দিই, সেটা হচ্ছে একই মায়ের সন্তান আর আরেকটা হচ্ছে কাজিন, মানে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার বলে না, মানে আমরা খুব ভালো বন্ধু, ঠিক আছে, আমাদের মধ্যে যে বন্ধনটা ভাইয়ের মতো বন্ধন, ঠিক আছে, কিন্তু আমরা আপন মায়ের কি ভাই না, কিন্তু আমি আর ওর মধ্যে যে বন্ধনটা সেটা হচ্ছে কি একদম ভাইয়ের বন্ধন, সেটা হচ্ছে আন্তঃআণবিক। ওটা মনে রাখবা, মানে কি দুইটা ভিন্ন বা একই যৌগ বা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন হলে তখন সেটাকে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলে। যেমন দেখো পানির অণু, এই পানির অণুর হাইড্রোজেনের সাথে অ্যামোনিয়া NH3 অণুর এই নাইট্রোজেন, কেন হাইড্রোজেন সবসময় অধিকতর ঋণাত্মক মৌলের সাথে বন্ধন গঠন করবে, FON। এই নাইট্রোজেনের সাথে এই যে বন্ধনটা গঠিত হচ্ছে, এই নাইট্রোজেন এবং এই হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে তোমার কি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, মানে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। এরা দুইজনে নিজেকে ভাই ভাই বলে, তুই আমার ভাই, কিন্তু একই মায়ের সন্তান না, দুইটা ভিন্ন মায়ের সন্তান। তো এই যে বন্ধনটা দুইটা ভিন্ন যৌগের মধ্যে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে যে বন্ধনটা গঠিত হচ্ছে এটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আর অন্তঃআণবিক হচ্ছে একই মায়ের দুই ভাই, মানে মা একটাই কিন্তু ওরা দুই ভাই, একই যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন হলে তখন সেটিকে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলে। এটার নাম হচ্ছে অর্থনাইট্রোফেনল। আমরা জানি এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে বেনজিন বলয়, বেনজিন, এটা বেনজিনের সংকেত। বেনজিনের সাথে যখন OH যুক্ত থাকে, OH, তখন এটাকে বলা হয় ফেনল। আর বেনজিনের সাথে যখন NO2 যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় নাইট্রো। আর যখন বেনজিনের সাথে ফেনল এবং নাইট্রো দুইটাই যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় অর্থোনাইট্রোফেনল। এগুলো যে উপযোগের ক্ষেত্রে তোমরা পড়বা দ্বিতীয় পত্রে, তখন একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। তো এই বন্ধনটা গঠন আমি এটা ভেঙে ভেঙে আঁকছি কিরকম, অক্সিজেন এবং হাইড্রোজেন মানে OH, এটা তো OH, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে এই বন্ধনটা হচ্ছে OH বন্ধন। আর NO2 এরকম উপরে ডবল বন্ডি O আর একটা সিঙ্গেল বন্ডি O, NO2 সবসময় এভাবে গঠিত হয়, N-O-O এটা। তাহলে এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের যে বন্ধন, যে দূরত্ব সৃষ্টি হয়, যে বন্ধনটা গঠিত হয় এই অক্সিজেন এবং OH এর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা গঠিত হবে সেটা হচ্ছে অন্তঃআণবিক। তো একটা যৌগের মধ্যে হচ্ছে না, এটাকে কি দুইটা ভিন্ন যৌগের মধ্যে হচ্ছে না, একটা যৌগের মধ্যে কিন্তু এই বন্ধনটা হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে অর্থনাইট্রোফেনল এবং এটাকে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলে, একই যৌগের মধ্যে যখন বন্ধন গঠিত হয়। ক্লিয়ার? এগুলো কিন্তু ক খতে আসে, হাইড্রোজেন বন্ধন নিয়ে গ খতে তেমন আসে না, বেশিরভাগ ক এবং খতে আসে। খর জন্য দুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এই দুইটা, বরফ কেন পানিতে ভাসে, আর হচ্ছে H2O তরল, H2S গ্যাসীয় কেন। আমি একটু এটা তোমরা একটা পজ দিয়ে লিখে নিতে পারি। বরফ কেন পানিতে ভাসে এটা একটু আগে দেখাই, এই কোয়েশ্চেনটা প্রায় সময় কিন্তু এসে থাকে। দেখো কোয়েশ্চেন 1 এর আনসারটা, বরফ কেন পানিতে ভাসে, সেটা হচ্ছে কি পানির অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন শিকল অবস্থায়, মুক্ত শিকল অবস্থায় থাকে। মুক্ত শিকল মানে একক বন্ধন আকারে রাখে, শিকল অবস্থায় থাকে, সেখানে হাইড্রোজেন বন্ধন থাকে একটি, সেখানে হাইড্রোজেন বন্ধন থাকে একটি। মানে ব্যাপারটা হচ্ছে পানির অণু হাইড্রোজেন বন্ধন মুক্ত শিকল অবস্থায় থাকে। যেমন কিছুক্ষণ আগে দেখালাম পানির অণুর ক্ষেত্রে, এই পানির অণু একটার সাথে একটা অনেকগুলো পানির অণু একত্রে সংযুক্ত হয়, ঠিক আছে, ঠিক আছে, এভাবে কিন্তু কি পানির অণুটা গঠিত হয়, ঠিক আছে। এখন দেখো এই হাইড্রোজেন বন্ধন থাকে একটি, মানে এখানে দেখো এটা একটা বন্ধন একটা 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 করে পাশাপাশি যুক্ত হয় আর মুক্ত শিকল অবস্থায়। কিন্তু বরফের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন থাকে দুইটি এবং তা বদ্ধ শিকল অবস্থায় থাকে, তা বদ্ধ শিকল অবস্থায় থাকে। এই কারণে বরফের মাঝখানে ফ্রি স্পেস তৈরি হয়,
মানে বরফের মাঝখানে খালি হয়, সে কারণে বরফ পানিতে ভাসে। একটা এক্সাম্পল দেখে দেখো, বরফ অণুটি এভাবে গঠিত হয় বদ্ধ শিকল আকারে। একটা অক্সিজেন, হাইড্রোজেন, তারপর এদিকে একটা হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, H2O, ঠিক আছে, H2O। দেখো H2O, 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 এগুলো দেখো বদ্ধ আকারে আছে, এবং একটা অক্সিজেনের সাথে দুই পাশে দেখো, দুই পাশে এই পাশেও একটা হাইড্রোজেন বন্ধন আছে, দেখো এই পাশে একটা হাইড্রোজেন বন্ধন আছে, এই পাশেও একটা হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে দেখছো, তাহলে এই পাশে হাইড্রোজেন বন্ধন, এই পাশে হাইড্রোজেন বন্ধন, তার পাশাপাশি দুইটা হাইড্রোজেন বন্ধন থাকে এবং তার বদ্ধ শিকড়, বদ্ধ অবস্থা থাকে বরফ। আর এই মাঝখানে দেখো, মাঝখানে কিছু নেই, মাঝখানে একটা ফ্রি স্পেস। এই ফ্রি স্পেসের কারণে মাঝখানে অংশটা ভর কমে যায়, সেই কারণে বরফটা পানিতে ভাসে। কেন, বরফের মাঝখানে তেমন ভর থাকে না, সেটা ফ্রি স্পেস থাকে, পাশে শক্ত থাকে, কঠিন থাকে, মাঝখানে যেহেতু কিছু থাকে না, তাই এটা বরফটা পানিতে ভাসে। ক্লিয়ার? এই ব্যাপারটা হচ্ছে ওটা এরকম। আর H2O তরল, H2S গ্যাসীয় কেন? এটার মেন রিজন হচ্ছে কি, মেন কারণ হচ্ছে কোয়েশ্চেন 2 আনসার। এটা রিজন হচ্ছে H2O হচ্ছে পোলার যৌগ। পোলার যৌগ কারণ এদের তড়িৎ ঋণাত্মকত পার্থক্য হচ্ছে কি, তো এদের ডেল EN, তড়িৎ ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য, তড়িৎ ঋণাত্মকত পার্থক্য হচ্ছে কি 1.4, তাই এটি তরল। আর H2S হচ্ছে অপোলার যৌগ। এটার ডেল EN হচ্ছে কত, 0.4, তাহলে অপোলার যৌগ। তাহলে অপোলার যৌগটা কি হয়, অপোলার যৌগ হাইড্রোজেন বন্ধন গঠন করে না, করে না, এটি গ্যাসীয় হয়। অপোলার যৌগ যেহেতু হাইড্রোজেন বন্ধন গঠন করে না, তাই এটি কি হয়, গ্যাসীয়। H2S এটা সহজে হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। আর পোলার যৌগ একটা পানি অণু একটা পানি অণুর সাথে বন্ধন গঠন করে, তাই সেটা হচ্ছে কি তরল হয়। আর এটা যেহেতু বন্ধন গঠন করে না একটার সাথে আরেকটা, কেন এদের তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য কম, অপোলার যৌগ, তাই এটা হয় গ্যাসীয়। ব্যাপারটা ক্লিয়ার? এখন লাস্ট টপিক আজকের দিনের জন্য, সেটা হচ্ছে কি আদ্র বিশ্লেষণ। আশা করি এটা বুঝতে পারছো। তোমাকে প্রশ্ন আসতে পারে সিসি, এই কোশ্চেনটা প্রায় সময় আসে যে CiCl4, না সরি SiCl4 এর আদ্র বিশ্লেষণ ব্যাখ্যা করো। SiCl4 আদ্র বিশ্লেষণটা কিরকম, এটাকে গাঠনিক সংকেত আকারে দেখাতে হয়, এমনি নর্মাল ভাবেও লিখতে পারবা। আদ্র বিশ্লেষণ মানে মনে রাখবা, সেটা হচ্ছে কি পানি দ্বারা বিশ্লেষণ, মানে পানি দ্বারা বিক্রিয়া ঘটানো। এবং আদ্র বিশ্লেষণে সবসময় একটা ক্ষার এবং একটা কি উৎপন্ন হবে, অ্যাসিড উৎপন্ন হবে। এইসব ক্লোরাইডযুক্ত যৌগের আদ্র বিশ্লেষণে, ক্লোরাইডযুক্ত যৌগের আদ্র বিশ্লেষণে সবসময় অ্যাসিড ও ক্ষার উৎপন্ন হয়। তাহলে দেখো এখানে কি হয়, প্রতিস্থাপিত হয়। H2O মানে কিরকম, এটা অনেকটা এভাবে থাকে, OH, ঠিক আছে। তো এখান থেকে একটা OH এখানে আসবে, এখানে একটা এখানে চলে আসবে, মানে এখানে একটা এরকম করে ট্রান্সফার ঘটবে আর কি, মানে SI 1 2 3 4, এই ক্লোরিনটা এখানে একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। দেখো এটা একটু আমি ভেঙে দেখাই, OH আর H, এ ক্লোরিনটা এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, আর OHটা ক্লোরিনের জায়গায় চলে আসবে।
এটার নাম কি সিলিকন টেট্রাক্লোরাইড হাইড্রোক্সাইড প্লাস এখান থেকে যে সিএলটা ছিল আর এখানে একটা হাইড্রোজেন রয়ে গেল না, এটার সাথে বিক্রিয়া করে এসিএল উৎপন্ন করবে, অ্যাসিড এবং ক্ষার। ব্যাপারটা বুঝছো? মানে এটাকে তুমি এভাবে লিখতে পারো SiCl4 প্লাস H2O, তাহলে এখানে SiCl3OH, এখান থেকে OH একটা এখানে আসে যাবে, এখান থেকে ক্লোরিন একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে HCl উৎপন্ন করে। এটা হচ্ছে পানি দ্বারা বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ। তো আরেকটা কোশ্চেন আছে AlCl3 এর ডাইমার গঠন, ডাইমার এটা কিন্তু আসে। তো AlCl3 ডাইমারটা হয় অনেকটা এরকম Al2Cl, মানে AlCl হোল 3 আর কি, হোল 2 এটা দিয়ে করা যায়, বা Al3 বা এটা Al2Cl3 হোল 2, ঠিক আছে। তো এটার ডাইমারটা একটু দেখি। প্রথমে অ্যালুমিনিয়াম, ক্লোরিন, সরি দেখো AlCl3 দুইটা AlCl3, এই ক্লোরিনের সাথে এই ক্লোরিন অ্যালুমিনিয়াম একটা সন্নিবেশ বন্ধন গঠন করে, এই ক্লোরিনের সাথে এই অ্যালুমিনিয়াম একটা সন্নিবেশ বন্ধন গঠন করে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি Al2Cl 1 2 3 4 5 6 Cl6 এর ডাইমার গঠন। এই দেখছো এই যৌগটার সাথে এই যৌগটার একটা বন্ধন গঠিত হয়ে যাচ্ছে না, এই ক্লোরিনের সাথে অ্যালুমিনিয়াম, এই ক্লোরিনের সাথে অ্যালুমিনিয়াম একটা বন্ধন, যেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠন করে, ঠিক আছে। তো এখানে প্রশ্ন আসতে পারে এখানে সন্নিবেশ বন্ধন কয়টা, সমযোজী বন্ধন কয়টা। দেখো সমযোজী বন্ধন হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। আর সন্নিবেশ কয়টা, এই 1টা 2টা 6টা সমযোজী আর 2টি সন্নিবেশ, এটা মাথায় রাখবা। এই 2টা সন্নিবেশ আর 1 2 3 4 5 6 6টা সমযোজী, আর এটা হচ্ছে ডাইমার গঠন। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারলাম আজকের ক্লাসটা। তো আজকে এতটুকু, নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন বাই, ভালো থাকবো সবাই।